আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম স্যার, শোনা যাচ্ছে? তা শুনতে পাচ্ছেন না? ওকে। লেটস স্টার্ট। আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ারিং দ্য ফাইল। লেটস স্টার্ট, শুরু করি আমরা। সো আমাদের আজকে প্রথম টপিক হচ্ছে রিটার্ন আসলে কেন পরিপূর্ণভাবে নরমালি ডিস্ট্রিবিউট হতে পারবে না, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং আমাদের সেকেন্ড ডিসকাশন হচ্ছে লেটস সে রিটার্ন কেন কনসেপচুয়ালি কখনোই নরমালি ডিস্ট্রিবিউটেড না। ঠিক আছে, সেটা নিয়ে আমরা হালকা আলোচনা করব। দেন আমরা টাইম সিরিজ রিগ্রেশন এবং ক্রস সেকশনাল রিগ্রেশন, এই দুইটার মধ্যে যে কনসেপচুয়াল পার্থক্য আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে। টাইম সিরিজ রিগ্রেশন ভার্সাস ক্রস সেকশনাল রিগ্রেশন। তো লাস্ট ক্লাসে যখন আমি পড়াচ্ছিলাম যে প্রাইসের উপর কেন অ্যানালিস্টরা কাজ করে না, বা কেন ইকুইটি রিসার্চাররা কাজ করে না, কেন একাডেমিশিয়ানরা এতটা প্রাইসকে নিয়ে এতটা এনথুজিয়াস্টিক না, ওয়াই আওয়ার কোর ফোকাস ইজ অন লেটস সে রিটার্ন, সেটা বলতে গিয়ে আমি দুইটা জিনিস বলছিলাম। একটা হচ্ছে যে রিটার্নে অ্যাপেল টু অ্যাপেল কম্পারিজন করা সহজ, বা ইনফ্যাক্ট করা যায়। আর দুই নম্বর কারণটা বলেছিলাম সেটা হচ্ছে রিটার্ন হ্যাজ এ ইউনো ভেরি গুড ডিস্ট্রিবিউশনাল প্রপার্টি, যেগুলোর এগেনস্টে আমরা আইডিয়ালাইজড ভ্যালু পাই, যেটাকে চেক করা যায়। ঠিক আছে, বাট আসলে কি রিটার্ন পুরোপুরিভাবে নর্মালি ডিস্ট্রিবিউট হয় কিনা কখনো, সেই কোশ্চেনের আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের ক্লাসের প্রথম যে থিমটা, সেটা হচ্ছে রিটার্ন আসলে কেন পরিপূর্ণভাবে নর্মালি ডিস্ট্রিবিউটেড না, সেটা নিয়ে আসলে আমরা আলোচনাটা শুরু করতে যাচ্ছি। লেটস স্টার্ট, দেন শুরু করি। এখন আহ, কোনো একটা শেয়ারে, আমার পুরো ক্লাসের জন্য কোশ্চেন, যে কোনো একটা শেয়ারে যদি আমি 100 টাকা বিনিয়োগ করি, সিন্স দিজ আর পাবলিক লিমিটেড কোম্পানি, কোন একটা কোম্পানির শেয়ারে 100 টাকা বিনিয়োগ করা হলে সর্বোচ্চ কতটুকু, আপনার সর্বোচ্চ লস কত হইতে পারে? So right now, 100 টাকাই স্যার। trigger হচ্ছে 3% one day তে। বুঝি নাই ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? ও স্যার, আপনার কি ওইটা কোয়েশ্চেন ছিল না? তাহলে আই গেস স্যার 100 100 টাকাই স্যার। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যে কোনো একটা পার্টিকুলার শেয়ারে যদি আমি 100 টাকা বিনিয়োগ করি, সেখানে আমার ম্যাক্সিমাম লস হবে কত? 100, তাই না? সো 100 টাকা বিনিয়োগে যদি 100 টাকাই সর্বোচ্চ লস হয়, বিকজ ইটস এ পাবলিক লিমিটেড কোম্পানি, ইউর লাইবিলিটি ইজ লিমিটেড আপ টু ইউর লেভেল অফ ইনভেস্টমেন্ট। সো 100 টাকার বিনিয়োগের উপর যদি স্যার আমার 100 টাকায় লস হয়, আমার রিটার্ন কত আসে? -100%। হ্যালো। জি স্যার। এন্ড কনসেপচুয়ালি শেয়ারের দাম যে কোনো লেভেলে যেতে পারে, তাই না? কনসেপচুয়ালি শেয়ারের দাম যে কোনো লেভেলে যেতে পারে। তার মানে ওইখানে আমার ইনফিনিটি, অর লেটস সে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত গেইন করার সুযোগ আছে। তাহলে খেয়াল করে দেখেন, কোন একটা ভেরিয়েবল, ফর এক্সাম্পল লেটস সাপোজ ইউ নো লেটস সাপোজ ভেরিয়েবল এক্স, ওকে, let's suppose variable x is normally distributed. এই কথাটার মানে হচ্ছে এই কথাটার মানে হচ্ছে that means that um, that means that x এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা বেসিক্যালি মুভ করতে পারে ইনফিনিটি সাইন পাবো কোথায়? লেটস সাপোজ কোন একটা ভেরিয়েবল এক্স নর্মালি ডিস্ট্রিবিউটেড, তাহলে এটা আসলে মাইনাস ইনফিনিটি থেকে এটার মানটা প্লাস ইনফিনিটি পর্যন্ত ডিস্ট্রিবিউটেড হতে পারে। এটার মানটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ডিস্ট্রিবিউট হতে পারে। ওয়ার এজ রিটার্নের ক্ষেত্রে আমরা এইমাত্র আলোচনা করলাম
-100%, এটা হচ্ছে তার লোয়ার লিমিট। ইয়েস, পজিটিভ এন্ডে এটা হয়তো বা ইনফিনিটি টাচ করতে পারে, অ্যাটলিস্ট কনসেপচুয়াল লেভেলে। তার মানে কোন একটা ভেরিয়েবল নর্মালি ডিস্ট্রিবিউট হওয়ার একটা শর্ত হচ্ছে, কোন একটা ভেরিয়েবল নর্মালি ডিস্ট্রিবিউট হওয়ার একটা নেসেসারি কম্পোনেন্ট হচ্ছে যে এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে এটা মুভ করবে। কিন্তু রিটার্ন তো শুধুমাত্র -100 থেকে +ইনফিনিটি পর্যন্ত মুভ করতেছে। ফ্রম দ্যাট অ্যাঙ্গেল উই ক্যানট সে যে রিটার্ন আসলে পরিপূর্ণভাবে নর্মালি ডিস্ট্রিবিউটেড। এটা গেল একটা যুক্তি। 2 নম্বর আসেন, আমি রিটার্ন কিভাবে লিখতে পারি, খেয়াল করেন। রিটার্নের ফর্মুলাটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি। আই বিলিভ এটা আপনারা কোটি কোটি বার দেখছেন, বাট স্টিল লেখা যাইতেই পারে। ধরেন রিটার্নের ফর্মুলাটা হবে এরকম যে আজকের প্রাইস, যেটাকে আমি প্রাইস টি বলতেছি, লেটস সে আজকের প্রাইস, এটাকে আমি প্রাইস, একটু দাঁড়ান। তো আমি যেখানে ছিলাম, ধরেন রিটার্নকে তো আমরা এভাবে লিখতে পারি, তাই না, যে আজকের প্রাইস মাইনাস আগামী দিনের, মাইনাস গতকালের প্রাইস ভাগ হচ্ছে আগের দিনের প্রাইস। দ্যাটস হাউ উই ক্যান ক্যালকুলেট দ্যাট। অথবা আমি চাইলে, আমি এই পার্টিকুলার ইকুয়েশন থেকে স্যার আমি চাইলে রিটার্নটাকে এইভাবে লিখতে পারি। আর বাই দ্য ওয়ে, এখানে রিটার্নের ডেফিনেশনে আমরা ধরে নিচ্ছি যে দ্যার ইজ অনলি ক্যাপিটাল গেইন, দ্যাট ইজ নাথিং কল ডিভিডেন্ড ইল্ড অর এনিথিং। ঠিক আছে, সো আমি চাইলে তো স্যার রিটার্নটাকে, আমি রিটার্ন দাঁড়ান, এখানে তো একটা দেওয়া লাগবে। আমি চাইলে এই সূত্রটাকে এইভাবে না লেখে, ক্যাপিটাল গেইন ডিভাইডেড বাই বেস প্রাইস, আমি চাইলে ফর্মুলাটাকে এভাবে না লেখে আমি চাইলে ফর্মুলার স্যার এই ভার্সনটাও লিখতে পারি। আমি চাইলে ফর্মুলার এই ভার্সনটা লিখতে পারি। তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা -1 দিতে হবে। ঠিক আছে, -1 দিলে দেখবেন যে ঠিক আগের মতোই আছে। তাহলে এই লাইনটা না লিখে আমি চাইলে কিন্তু আবার এইভাবেও লিখতে পারি। এভাবে এই লাইনটা না লিখে আমি চাইলে স্যার এই ওয়ানটাকে বাম পাশে নিয়ে আসতে পারি, দেন এটা আমার একটা ফর্মুলা হতে পারে। খেয়াল করে দেখেন, 1 প্লাস রিটার্ন ইজ ইকুয়াল টু প্রাইস অফ টুডে স্ল্যাশ প্রাইস অফ দ্য আর্লিয়ার পিরিয়ড। এখন এটা হচ্ছে একটা ওয়ান পিরিয়ড রিটার্নের ফর্মুলা। এই পার্টিকুলার ফর্মুলাটাকে যদি আমি কেন এগুলো বলতেছি পরে আসতেছি, এই পার্টিকুলার ফর্মুলাটাকে যদি আমি স্যার মাল্টিপল রিটার্নের ফ্রেমওয়ার্কে নিয়ে যাই, এই পার্টিকুলার ফর্মুলাটাকে যদি আমি মাল্টিপল ফ্রেমওয়ার্কে নিয়ে যাই, তাহলে এটা কিরকম হবে? মাল্টিপল পিরিয়ডে নিলে যেটা হবে সেটা হচ্ছে আমি তখন এই পার্টিকুলার বিষয়টাকে আমি তখন লিখবো হচ্ছে দেন আমরা চাইলে এই ফর্মুলাটাকে এইভাবে আমরা এক্সটেন্ড করতে পারি। ঠিক আছে, মানে এই পার্টিকুলার ফর্মুলাটাকে চাইলে এইভাবে এক্সটেন্ড করা যায় মাল্টিপল ফ্রেমওয়ার্কে। ঠিক আছে, এখন আমরা কিছু নর্মাল ডিস্ট্রিবিউশনের কিছু ফিচার আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করি। ধরেন লেটস সাপোজ, let us suppose x
and y both are normally distributed. ধরলাম x এবং y দুইটাই normally distributed variable. যদি আসলে x এবং y normally distributed variable হয় তাহলে x এবং y এর যোগফল, ঠিক আছে, ওদের মধ্যে যদি আপনি ওদেরকে যোগ করে যদি স্যার আপনি কোনো নতুন ভেরিয়েবল ক্রিয়েট করেন, ওটাও কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। লেটস সে ওদের মিন হচ্ছে মিউ, আর ওদের ভেরিয়েন্স ধরেন হচ্ছে সিগমা স্কোয়ার। সিমিলারলি ওদের যোগফল যেরকম নর্মালি ডিস্ট্রিবিউটেড, ওদের যোগফল যেরকম নর্মালি ডিস্ট্রিবিউটেড, স্যার ওদের বিয়োগফলও নর্মালি ডিস্ট্রিবিউটেড। তার মানে দুইটা ভেরিয়েবল যদি স্যার নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় বা দুইয়ের বেশি হইতে পারে, 3-4টা হইতে পারে, ওদের মধ্যকার এডিটিভ ফরম্যাটে যে ভেরিয়েবলটা ক্রিয়েট হবে নতুন ভেরিয়েবল, অথবা ওদেরকে বিয়োগ করে যে নতুন ভেরিয়েবলটা ক্রিয়েট হবে, দুইটাই কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে। বাট ওদের যে গুণের ফরম্যাটে যদি কিছু থাকে, ওদের মধ্যে যদি গুণের ফরম্যাটে থাকে, ঠিক আছে, যেখানে আমরা বলতে পারি যে লাইক এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই, ঠিক আছে, দিস মাল্টিপ্লিকেটিভ ফরম্যাট, এই পার্টিকুলার ভেরিয়েবলটা কিন্তু কি না, এই পার্টিকুলার ভেরিয়েবলটা কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড না। এটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টি, ঠিক আছে। এখন আসেন আমরা এই মাল্টিপল পিরিয়ড ফ্রেমওয়ার্কে আবার আসি। যদি আমি ধরেও নেই যে স্যার এই যে পার্টিকুলার রেশিওটা, এটাকে আমি যদি এক্স ধরি, আমি ধরলাম এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, ধরেন এই যে রেশিওটা, আমার কার্সারটা খেয়াল করেন, সেকেন্ড যে কম্পোনেন্টটা ধরলাম এটাও নর্মালি ডিস্ট্রিবিউটেড, আমি ধরলাম স্যার থার্ড যে কম্পোনেন্টটা আছে এটাও নর্মালি ডিস্ট্রিবিউটেড, স্টিল এটা যখন যেহেতু এটা গুণের ফরম্যাটে আছে, গুণের ফরম্যাটে থাকার কারণে ইভেনচুয়ালি আমার যে মাল্টিপল পিরিয়ড যে রিটার্নটা বেরোচ্ছে, মাল্টি পিরিয়ড রিটার্ন, এটা কিসে নাই স্যার, এটা কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড ইভেনচুয়ালি হচ্ছে না। আচ্ছা, তার মানে আমরা কনসেপচুয়ালি বিষয়টাকে দেখতে পারি যে রিটার্নটা কি আদৌ, দেখেন লাস্ট ক্লাসে আমরা জার্কবেরা টেস্ট করছি বা কর্মগ্রহ স্পিন অফ টেস্ট ছিল, দিজ আর দ্য স্ট্যান্ডার্ড টেস্ট। এই টেস্টগুলো করে আমরা আসলে টেস্ট করতে পারি বা আমরা আসলে জানতে পারি যে কোনো একটা ডেটা সিরিজ যেখানে রিটার্নও অবভিয়াসলি এটার পার্ট হবে, ওয়েদার দ্য রিটার্ন সিরিজ ইজ নর্মাল ডিস্ট্রিবিউটেড অর নট। আমরা টেস্ট করে কিন্তু আমরা বের করতে পারতেছি। যেমন ধরেন লাস্ট ক্লাসে আমরা যখন বের করছিলাম, আমি যদি একটু উপরে যাই, এই যে জার্ক বেরা টেস্ট করে আমরা জানতে পারছি যে হ্যাঁ, রিটার্ন সিরিজ নর্মাল ডিস্ট্রিবিউটেড হইতে পারে। এটা হলো স্ট্যাটিস্টিক্স এর ব্যাখ্যা। বাট আমরা যখন এটাকে আমাদের কনসেপচুয়াল লেভেলে চিন্তা করতেছি, তখন আমরা জানতে পারতেছি যে আসলে রিটার্নের কোনো ক্যাপাসিটি নাই নর্মালি ডিস্ট্রিবিউটেড হওয়ার। রিটার্নের আসলে কোনো ক্যাপাসিটি নাই নর্মালি ডিস্ট্রিবিউট হওয়ার। কেন নাই? বিকজ একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবলের আপার লিমিট এবং লোয়ার লিমিট ইউনো দ্যাট ফিটস বিটুইন প্লাস ইনফিনিটি অ্যান্ড মাইনাস ইনফিনিটি। ইন কেস অফ রিটার্ন you can see that the lower limit is minus 100%, whereas the upper limit is plus infinity. সো এটা তো পুরোপুরি মিললো না। এবং রিটার্নের যদি স্যার আমি মাল্টিপল পিরিয়ড ফ্রেমওয়ার্কে যাই, সেখানে আমরা এক গাদা ভেরিয়েবল পাবো। যদি আমি ধরেও নেই সবগুলা ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্টলি নর্মালি ডিস্ট্রিবিউটেড, ওদের যে মাল্টিপ্লিকেটিভ যে ফরম্যাটটা, ওটা তো আর কনসেপচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউটেড না। তাহলে এই দুইটা হচ্ছে মূল কারণ, যে দুইটা মূল কারণের জন্য আমরা কখনোই বলতে পারবো না, আমরা কখনোই বলতে পারবো না যে আমাদের রিটার্নটা আসলে কনসেপচুয়াল লেভেলে নর্মাল ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। এবার আসেন আমরা শুরু করি রিগ্রেশনের কথাবার্তা। আমাদের এই কোর্সে আমরা যে রিগ্রেশনগুলো নিয়ে আলোচনা করব, ডেফিনেটলি দিজ আর টাইম সিরিজ রিগ্রেশন। আর আপনারা আপনাদের স্ট্যাট 2 অথবা যাদের আপনাদের ইন্টারমিডিয়েটে যখন কোনো কোর্স টোর্স ছিল, ঠিক আছে, যারা স্ট্যাট পড়ে আসছেন, আপনারা সবাই দেখছেন হচ্ছে মূলত
ক্রস সেকশনাল রিগ্রেশন। ঠিক আছে, আমি শিওর না আমাদের এখানে প্যানেল রিগ্রেশন পড়ায় কিনা, পড়াইতে পারে নাও পড়াইতে পারে, সেটা যার যার পার্সোনাল ব্যাপার। বাট আমাদের এই কোর্সে যেহেতু আমরা স্যার বিজনেস ফোরকাস্টিং এর কোর্স, তাহলে আমাদের ফোকাস হচ্ছে টাইম সিরিজ রিগ্রেশন। তার মানে এই কোর্সের সামনে আমি যা যা দেখাবো, লাইক টাইম সিরিজ রিগ্রেশনের ক্ষেত্রে কিভাবে আমরা বেটা জিরো বেটা ওয়ান এস্টিমেট করতে পারি। আমরা যখন স্যার তিনটা প্রুফ দেখাবো, ইফিসিয়েন্সির প্রুফ, কনসিস্টেন্সির প্রুফ এবং আনবায়াসনেসের প্রুফ, আবার ওমিটেড ভেরিয়েবল হলে কি হয়, ইরেলেভেন্ট ভেরিয়েবল হলে কি হয়, অ্যান্ডোজেনিটি কোত্থেকে আসে, আমি যা যা দেখাবো প্রমাণ টমান হোয়াট এভার ডেরিভেশন আউটপুট, সবই হচ্ছে টাইম সিরিজ প্রেক্ষাপটে। নান অফ দ্যাম আর ইন ক্রস সেকশনাল অর প্যানেল সেটিং, বিকজ আমাদের কোর্সটা ইকোনোমেট্রিক্স না, আমাদের কোর্সে স্ট্যাটও না। তাহলে আমাকে যা যা বলতে হবে সবগুলা বলতে হবে ফ্রম দ্য টাইম সিরিজ পার্সপেক্টিভ। তাহলে আমাদের একটু জানা দরকার যে হাউ টাইম সিরিজ রিগ্রেশন অ্যান্ড ক্রস সেকশনাল রিগ্রেশন আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। টাইম সিরিজ রিগ্রেশন এবং ক্রস সেকশনাল রিগ্রেশন আসলে ডিফারেন্ট কিভাবে, এবং এটা আমরা ইকোনোমেট্রিক পার্সপেক্টিভ থেকে আলোচনা করব। সো থিংস আর ভেরি প্রিসাইজ, এটা এমন না যে আমি কিভাবে ইন্টারপ্রেট করতেছি তার উপর নির্ভর করতেছে, মোর লাইকলি হাউ টেক্সট বুকস অর হাউ দ্য মাস্টার্স অফ ইকোনোমেট্রিক্স তারা এটাকে কিভাবে দেখতেছে, ওইটা হচ্ছে আমাদের মুদ্রা আলোচনা। সো লেটস স্টার্ট টকিং টাইম সিরিজ রিগ্রেশন ভার্সেস ক্রস সেকশনাল রিগ্রেশন। এখানে যাওয়ার আগে প্রথমে আমি মনে করি যে একটু আমার একটু ডিফাইন করে নেওয়া উচিত টাইম সিরিজ আমার রিগ্রেশনে। একটা ছোট কোয়েশ্চেন ছিল। বলেন ভাইয়া। সো এই যে মাল্টি পিরিয়ড রিটার্নটা যে নরমালি ডিস্ট্রিবিউটেড না, এই জন্যই কি আমরা লন রিটার্ন ইউজ করি, যেগুলো হচ্ছে একটা মাল্টি পিরিয়ড রিটার্ন পেতে অ্যাড করা যায়? আবার বলেন, বুঝি নাই। আমরা কেন লন করি? লন রিটার্ন ওইটা হচ্ছে ওটা তো আসলে মাল্টি পিরিয়ড রিটার্ন, একটার সাথে আরেকটা অ্যাড করে করে পাওয়া যায়। এটা একটা কারণ হতে পারে, বাট ব্যক্তিগতভাবে আমি রিটার্নের লন করাকে পছন্দ করি না। কারণ হচ্ছে লন কখন করা হয়, লন করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা ডেটাতে যখন অনেক ভোলাটিলিটি থাকে ওটাকে একটা লেভেলে নিউট্রালাইজ করার জন্য লন নেওয়া হয়, তাই না? লন করার উদ্দেশ্য হচ্ছে একটা অস্বাভাবিক বড় ভ্যালুকে একটা ছোট ভ্যালুতে কনভার্ট করা। সো আপনি যখন স্যার রিটার্ন বের করতেছেন, রিটার্ন ইটসেলফ হচ্ছে একটা রেশিও। তো আমার তো অ্যাপেল টু অ্যাপেল কম্পারিজন চলে আসলো। তারপর যদি আমি আমার লন নেই, এটা আসলে কি মিন করে গড নোস। বাট আমি অনেক জায়গায় আমি দেখতে পাইছি, আমি দেখতে পাইছি যে লোকজন, আমি থিসিস যখন দেখি বিভিন্ন স্টুডেন্টের, আমি দু একটা ফাইনাল ইয়ারের বোর্ডেও বসছিলাম, আমি দেখছি রিটার্নের লন করে। আই ডোন্ট নো ওয়াই। আমি কখনো জিজ্ঞাসা করি না এই কোশ্চেন, কারণ অনেক সময় আমাদের স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিং ভালো নাও থাকতে পারে। বাট আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। বাট আপনার কোশ্চেনের উত্তর যদি আমি বলি, ইয়েস, লন করলে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ইস্যুটা এইটা সেটেল করা যায়। বাট আমার মনে হয় না স্টুডেন্টরা ওই কারণে করে। ঠিক আছে, এবং বেশিরভাগ পেপার যেগুলাতে ভাই রিটার্ন নিয়ে কাজ করা হয়েছে, রিটার্ন, ঠিক আছে, আছে না অনেক পেপার যেখানে স্টক মার্কেট রিটার্ন নিয়ে কাজ করা হয়েছে, অলমোস্ট কোনো ভালো পেপারই কিন্তু রিটার্নটাকে আবার লন বানায় নাই। আমি কি বুঝতে পারলাম? আপনি দেখবেন যে কোন কোন ভেরিয়েবলে লন ইউজ করা হয়, সবচেয়ে বেশি আমি দেখছি হচ্ছে স্যার সাইজ, মানে হলো টোটাল অ্যাসেট অথবা সেলস রেভিনিউ। এটা মোটামুটি কাস্টমারই হয়ে গেছে কর্পোরেট ফাইন্যান্সের গবেষণায়, যে সেলস অথবা টোটাল অ্যাসেট টাইপের একটা ভেরিয়েবল যেটা মিলিয়নে বা বিলিয়নে থাকে, আর আমার অন্যান্য ভেরিয়েবল ধরেন রেশিও ফরম্যাটে আছে, তখন আমাদের আসলে লন করে নিয়ে আমরা এটাকে একটা লেভেলে স্টেবিলাইজ করি। লনের ব্যবহারটা আমি ওইখানেই বেশি দেখছি। বুঝতে পারলাম কি স্যার? জি। এছাড়া কিছু স্পেসিফিক রিগ্রেশন থাকে যেখানে আমরা আসলে ইলাস্টিসিটি বের করতে চাই। ঠিক আছে, বেশ কিছু রিগ্রেশন আছে যেগুলো আমার টার্গেট থাকে ইলাস্টিসিটি বের করা, ইলাস্টিসিটি বিটুইন ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওইখানে লন আসাটা মানে যৌক্তিক, বাট লনের রিটার্ন আই ডোন্ট নো, আমি আমার জানারও ঘাটতি থাকতে পারে, বাট মানে খুব একটা কনভিন্সিং না। এনিওয়েজ, লেটস স্টার্ট টকিং। সো আমরা যেখানে ছিলাম স্যার, টাইম সিরিজ রিগ্রেশন ভার্সাস ক্রস সেকশনাল রিগ্রেশন, আমি প্রথমে হচ্ছে এটাকে ডিফাইন করার চেষ্টা করি একটা নোটেশনের মাধ্যমে। তারপর হচ্ছে আমরা এটার ইন্ট্রিকেসিতে যাব এবং আমরা দেখার চেষ্টা করব যে হাউ থিংস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, একটা থেকে একটা ডিফারেন্ট কিভাবে। আচ্ছা, একটা মিনিট, আমার কাজিন আমাকে ফোন দিচ্ছে, আমি ফোনটা
হ্যালো, সরি, লেটস স্টার্ট, শুরু করি আমরা। আমরা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ওয়াই দ্বারা প্রকাশ করতেছি। সো এটাকে আমরা বলতেছি ওয়াই টি। ঠিক আছে, টি কে কাকে ডিনোট করতেছে? টি বেসিক্যালি ডিনোট করতেছে হলো টাইমটাকে। যেহেতু এটা একটা লিনিয়ার রিগ্রেশন, জেনারেলি আমরা একটা কনস্ট্যান্ট আশাই করতে পারি। সো আমরা একটা প্রথমে একটা স্যার লেটস সে আমরা প্রথমে একটা কনস্ট্যান্ট বসাবো। কনস্ট্যান্ট বসাবো কিভাবে? উম, যে কোনো মান দিয়ে বসাতে পারি, বাট কনস্ট্যান্টের জন্য তো আমরা ধরলাম এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের একটা বেটা ওয়ান বসাইতে হবে। সো বসালাম হচ্ছে, সরি, বসালাম হচ্ছে বেটা ওয়ান। ওকে, ঠিক আছে স্যার, আপনাকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার, পাচ্ছি। পারফেক্ট। সো এটা হলো আমার বেটা ওয়ান। তারপর জেনারেলি রিগ্রেশনে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে এক্স দ্বারা প্রকাশ করি। এখন ধরেন আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুইটা বা তিনটা। তো প্রথমটাকে আমি ধরেন এক্স ওয়ান দিয়ে আর প্রকাশ করতেছি, যেহেতু এটা টাইম ডিপেন্ডেন্ট, এটাকে আমি টি দিলাম, যে তার মানে এটা টাইম ভেরিয়েবল। দুই নম্বরটাকে আমি লিখলাম হচ্ছে বেটা টু এক্স টু টি। ধরলাম আমাদের দুইটা ভেরিয়েবলে আছে। এখন রিগ্রেশনে তো ভাই এররটাও লিখতে হয়। তো ধরেন আমি এররটাকে আমি প্রকাশ করতেছি হচ্ছে অ্যাপসিলন দিয়ে। এগুলা পুরোপুরি আমার ইচ্ছার উপর নির্ভর করে, আমি কিভাবে সাইন দিব কিভাবে দিব না, এগুলো মুখস্থ করার কোনো কিছু নাই। সো দ্যাটস হাউ আই হ্যাভ ডিফাইন্ড এ টাইম সিরিজ রিগ্রেশন। তার মানে আমার টাইম সিরিজ রিগ্রেশনে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। ফাইন, এবার আসেন আমি এটারই ক্রস সেকশনাল ভার্সনটাকে লিখি। ছোট হাতের আই, ঠিক আছে। এটা ফার্স্ট ভেরিয়েবল, এখানেও একটা আই বসবে, এখানেও একটা আই বসবে, এখানেও একটা আই বসবে। ভালো কথা। সো উপরেরটা হলো স্যার টাইম সিরিজের জন্য। উপরেরটাকে আমরা বলতে পারি স্যার টাইম সিরিজ রিগ্রেশন, যেখানে টাইমকে ডিনোট করা হচ্ছে হলো টি দিয়ে। আর স্যার আমার নিচের যে মানে ইকুয়েশনটা আমি লিখলাম, যেখানে স্যার হচ্ছে আমি আই ইউজ করতেছি, ওইখানে স্যার আই রেফার করতেছে ক্রস সেকশনাল ভেরিয়েশনটা। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্রস সেকশনাল রিগ্রেশন। ওকে, আমি শিওর এগুলো আপনারা অনেকবার দেখছেন। এখন যেটা আমি এখন পড়াবো এটা আপনাদের মানে নর্মালি দেখার কথা না। সো আমরা এখন টাইম সিরিজ রিগ্রেশন এবং ক্রস সেকশনাল রিগ্রেশনের মধ্যে ডিফারেন্স দেখাবো তিনটা ডাইমেনশন থেকে। ঠিক আছে, আমরা তিনটা ডাইমেনশন থেকে ভাই আমরা একটু পড়াই, একটা তারপর এক্সাম্পল দেওয়া যেতে পারে স্যার, x1t কি হতে পারে and x1i কি হতে পারে? উম, ধরেন আমার এটা ধরেন হচ্ছে আমাদের দেশের জিডিপি। ওকে, বিভিন্ন সময় মুভ করতেছে গত 20 বছরের জিডিপি। এখন আমি ধরলাম জাস্ট এক্সাম্পল, আমার এক্সাম্পল রেডি নেই, বাট আমি ধরলাম যে আমার জিডিপি নির্ভর করতেছে ধরেন হচ্ছে ফর এক্সাম্পল আমার এমপ্লয়মেন্ট রেট কত ছিল, তাহলে এক্স ওয়ানটা হচ্ছে আমার এমপ্লয়মেন্ট রেট ওভার টাইমে। আর এক্স টু হচ্ছে ধরেন আমাদের দেশের ফর এক্সাম্পল মানে ইনভেস্টমেন্টের লেভেল কত। তার মানে আমি 20 বছরের জন্য জিডিপি ডেটা কালেক্ট করছি, দেন আমি 20 বছরের জন্য এমপ্লয়মেন্ট ডেটা কালেক্ট করছি, আমি 20 বছরের জন্য হচ্ছে এফডিএ ডেটা কালেক্ট করছি। তো আমার প্রতিটা ভেরিয়েবল হচ্ছে ওভার টাইমে কালেক্ট করা। ঠিক আছে, তো এটা হলো টাইম সিরিজ ইকুয়েশন। আর ধরেন আমার এর পরের যে ইকুয়েশনটা, ধরেন এখানে আমি ইউএস এর অটোমোবাইল ইন্ডাস্ট্রির প্রফিটেবিলিটি বোঝার চেষ্টা করতেছি। তাহলে ধরেন 2023 হচ্ছে আমার জন্য রেসপেক্টিভ ইয়ার। এখন 2023 সালে অটোমোবাইল ইন্ডাস্ট্রির প্রতিটা বড় বড় কোম্পানির যে আরওএ, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি ধরছি যে আরওএ দুইটার উপর নির্ভর করে, একটা হচ্ছে ওই পার্টিকুলার ইয়ারের সেলস গ্রোথ রেট, এবং ওই পার্টিকুলার ইয়ারে হচ্ছে কোম্পানিগুলোর ধরেন আর&ডি এক্সপেন্ডিচার। তাহলে এখানে যা যা ডেটা ঢুকছে সবগুলোই হলো 2023 সালের ডেটা। তাহলে এখানে ভেরিয়েশন কোত্থেকে আসছে? টয়োটা কোম্পানির আলাদা ডেটা, ফোর্ডের আলাদা ডেটা, জিএম এর আলাদা ডেটা,
টেসলার আলাদা ডেটা। তার মানে আমার 2 নম্বর রিগ্রেশনে যে ভেরিয়েশন গুলো আসতেছে, সেই ভেরিয়েশন গুলো আসতেছে হচ্ছে ডিফারেন্ট কোম্পানির 2023 সালের অবস্থান ডিফারেন্ট ছিল, ওইখান থেকে ভেরিয়েশন আসতেছে। আর আমার প্রথম যে রিগ্রেশনটা, আমার প্রথম রিগ্রেশনে ভেরিয়েশন আসতেছে হচ্ছে আমার ওভার টাইমে সেম ভেরিয়েবলের যে চেঞ্জের থেকে। ঠিক আছে, তো একটা হলো টাইম সিরিজ, একটা হচ্ছে ক্রস সেকশনাল। ঠিক আছে, আমরা টাইম পরে প্রতি টাইম মানে একটা ইউনিট টাইম পার হলে একটা ভ্যালু আসবে, বাট ক্রস সেকশনে স্যার কেমনে কেমনে ডিফারেন্ট ভ্যালু আসে? আপনাদের আমার মনে হয় এগুলো পড়াইছে, আমি যদি এটা পড়াইতে যাই ওকে আই আই ক্যান টক, নো প্রবলেম, বাট ছোট করে একটু ইন্টুইশনটা যদি দিলাম, কেন জানি ধরতেই পারছি না। ওকে নো প্রবলেম। ফার্স্ট সেন্সে স্যার বলেছিলেন ক্রস সেকশনাল ডেটা জি, আমি তো এটা পড়াইছিও। ওকে, ইউ আর রাইট। ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা কেমনে আসে এটাই না বুঝতে পারছি না, যে ভ্যারিয়েশন আসতে তো অ্যাটলিস্ট 2-3টা ডেটা লাগবে। আপনার এক্সাম্পলই যদি গো বাই করি, তাহলে x1 হচ্ছে এক ওকে পিরিয়ড। আমাকে আমাকে বলতে দেন, সমস্যা নেই। ধরেন আমার 3টা ভেরিয়েবল, জিডিপি হচ্ছে আমার জন্য ওয়াই, এমপ্লয়মেন্ট, আমি জাস্ট বাই দ্য ওয়ে এগুলা এমন না যে ইকোনোমেট্রিক কোনো মানে ইকোনমিক্স এর কোনো ব্যাখ্যাটাকে আমি দিচ্ছি। ঠিক আছে, জাস্ট ভ্যালু আকারে দেখতেছি ব্যাপারগুলোকে। তো জিডিপি হচ্ছে আমার জন্য ওয়াই, এমপ্লয়মেন্ট রেট হচ্ছে আমার জন্য x1, এফডিআই হচ্ছে আমার জন্য হলো x2। এখন ধরেন আমি যেটা করলাম, ধরেন 2020-এর জিডিপি এটা কালেক্ট করলাম। ঠিক আছে, সেম কান্ট্রির কান্ট্রি ধরেন হচ্ছে আমাদের বাংলাদেশ। ঠিক আছে, এগুলারও মানে কান্ট্রি হচ্ছে ধরেন বাংলাদেশ, এটারও কান্ট্রি ধরেন হচ্ছে বাংলাদেশ, তার মানে বাংলাদেশের ডেটা এগুলা। 2020-এর জিডিপি, ঠিক আছে, কালেক্ট করা হলো। 2021-এরটা কালেক্ট করা হলো, 2022-এরটা কালেক্ট করা হলো, 2023-এরটা কালেক্ট করা হলো। এই সেম ডাটাগুলা কালেক্ট করা হচ্ছে এমপ্লয়মেন্ট রেট এবং এফডিআই, এগুলা 2000 ইউনো 20, 21, 22, 23 কালেক্ট করলাম। এফডিএটা আমি 2020, 21, 22, 23 কালেক্ট করলাম। তার মানে আমি আসলে কি করতেছি, আমি ডিফারেন্ট ভেরিয়েবল যেটার মধ্যে ডিপেন্ডেন্ট আছে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, আমি ওভার টাইমে কালেক্ট করতেছি। বাট কালেক্ট করতেছি এক্স্যাক্টলি কার জন্য বা কোন ইউনিটের জন্য, সবগুলো কিন্তু বাংলাদেশের জন্য। তার মানে ক্রস সেকশনালি কিন্তু আমার ডেটার সোর্স একটাই, বাংলাদেশের ডেটা। কিন্তু ডেটাটা ভেরিয়েশন কোত্থেকে আসতেছে, ডেটার মধ্যে যে ভেরিয়েশন গুলো আসবে ওভার টাইমে আসতেছে, তাই না স্যার? আমি কি বুঝতে পারলাম স্যার? জি জি স্যার। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি স্যার ইয়ারকে ফিক্স করে ফেলি, ফর এক্সাম্পল আমার পুরো গবেষণাটাই হচ্ছে ফর এক্সাম্পল 2023-এর উপর। ঠিক আছে, দেন আমি ধরেন 3টা ভেরিয়েবল আছে আমার। ধরেন একটা হচ্ছে প্রফিটাবিলিটি। ওকে, আমার কিন্তু ইয়ার ফিক্স এখানে। আমার বেসিক ভেরিয়েবল হচ্ছে প্রফিটাবিলিটি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ফর এক্সাম্পল R&D এক্সপেন্ডিচার। আমার ধরেন আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ফর এক্সাম্পল সেলস গ্রোথ রেট। ওকে, এখন আমি যদি বিভিন্ন আমেরিকার বড় বড় কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ফোর্ড, জেনারেল মোটর, তারপর ধরেন হচ্ছে ফর এক্সাম্পল ভক্সওয়াগন, ওকে, তারপর ধরেন হচ্ছে টেসলা, ধরেন এই 4টা কোম্পানি আছে। আমি যদি আরও এর ডেটা এই 4টা কোম্পানির জন্য কালেক্ট করি, আমি যদি R&D ডেটা এই 4টা কোম্পানির জন্য কালেক্ট করি, আমি যদি SGR এর ডেটা এই 4টা কোম্পানির জন্য কালেক্ট করি, ইয়ারটাকে সেম রাখলাম, তাহলে আমাকে বলুন তো ভেরিয়েশনটা কোথেকে আসতেছে? কোম্পানি চেঞ্জ হওয়ার কারণে। জি, কোম্পানি বা ক্রস সেকশনাল ইউনিট চেঞ্জ হওয়ার কারণে আসতেছে। জি স্যার। এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রস সেকশনাল রিগ্রেশন। আমি কি বুঝতে পারলাম? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা হইতে পারে যেটা আমরা আলোচনা করব না, বাট ধরেন আরেকটা হইতে পারে রিগ্রেশন, সেটাকে আমরা এভাবে বলতে পারি, যেটাকে আমরা বলি প্যানেল, যেটাতে বেশি কাজ হয় অফ লাইট। সেটা হচ্ছে এরকম, হোয়াট ইফ যে আমার দুইটাই আছে, আমার টাইম সিরিজে ক্রস সেকশনাল এলিমেন্টও আছে, আমার টাইম সিরিজে স্যার হচ্ছে ক্রস সেকশনাল এলিমেন্ট যেরকম আছে, আমার টাইম সিরিজে হচ্ছে
সরি আমার ডেটা সেটের মধ্যে টাইম সিরিজেরও ভেরিয়েশন আছে, দেন এটার নাম হয়ে যাবে স্যার হলো প্যানেল। আচ্ছা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরেন আমি যদি এরকম ভাবে ডেটা কালেক্ট করা শুরু করি, ধরেন এটাকে আমি কপি করলাম, এখন আমি এখানে একটা ধরেন কলাম আমি লেফটে অ্যাড করি, ধরেন এটা হচ্ছে ইয়ার। সো আমি ফার্স্টে কালেক্ট করলাম ধরুন 2022-এর জন্য সবগুলার, দেন আমি এটাকে কপি করলাম, ধরেন আমি যেটা করব সেটা হচ্ছে এটার নিচে এটাকে আমি প্লাগ করবো, একটু দাঁড়ান তাহলে। ওকে, সো 2022-এর জন্য এগুলা পাইছি। এখন আমি যদি ধরেন সেম ডেটাগুলা আমি যদি ধরেন 2023-এর জন্য কালেক্ট করি, ঠিক আছে, ধরেন 2023-এর জন্য আমি কালেক্ট করলাম, তাহলে আমার খেয়াল করেন আমার ডেটা সেটে দুই ধরনের ভেরিয়েশন আছে, তাই না স্যার? কোন দুই ধরনের ভেরিয়েশন আছে? আমার ডেটা সেটের মধ্যে ওভার টাইমও যেরকম ভেরি করতেছে ডেটাগুলা, অ্যাক্রস দ্য কোম্পানিও করতেছে না স্যার? হ্যালো, জি, আমার এই ডেটা সেটের মধ্যে ওভার টাইমে যেরকম ভেরিয়েশন আছে, অ্যাট দ্য সেম টাইম আমার ডেটা সেটের মধ্যে হচ্ছে ওভার ক্রস সেকশনের ভেরিয়েশন আছে। এটাকে বলা হবে প্যানেল ডাটাবেস, ঠিক আছে? এই পার্টিকুলার যে ডাটাবেসটা এটাকে আমরা বলতেছি একটা লেটস সে প্যানেল ডাটাবেস, ঠিক আছে? এটাকে আমরা বলি প্যানেল ডাটাবেস। আর ধরেন আমি যদি আমি মানে আমি তো প্রিপেয়ার ছিলাম না, আমি এটা একটু বানায় নিই তাহলে, যেহেতু আপনার অংশ করতেছেন যে আমার ইয়ার একটাই, ঠিক আছে? আমার ধরেন ফর এক্সাম্পল একটা ইয়ার, তার মানে ইয়ারে কোনো ভেরিয়েশন নাই, ঠিক আছে? ইয়ারে কোনো আমার ভেরিয়েশন নাই, তাহলে এই ডাটাবেসকে আমরা কি বলবো? এটা হলো প্যানেল ডাটাবেস। আমার আগে যেটা ছিল এটা হচ্ছে একটা ক্রস সেকশনাল ডাটাবেস, ক্রস সেকশনাল ডাটাবেস, ওকে। আর এইখানে খেয়াল করে দেখেন, আমি আর একটু কাজ করি তাহলে, যেহেতু মানে বাংলাদেশ, ঠিক আছে, তো আমার একটাই কান্ট্রি, এমপ্লয়মেন্ট রেট, এফডিআই, আর এটা হলো স্যার জিডিপি। আচ্ছা জিডিপির আগে আমার একটা লাগবে, সরি এটাকে আমি ইয়ার লিখি। ওই থেকে এক কোশ্চেন। হ্যালো,
সো এই ডাটাবেসটাকে আমি বলতেছি হচ্ছে একটা টাইম সিরিজ ডাটাবেস, ঠিক আছে? সো একটা টাইম সিরিজ ডাটাবেস থেকে আমার যখন স্যার রিগ্রেশন হয়, এটাকে আমরা টাইম সিরিজ রিগ্রেশন বলতে পারি। ক্রস সেকশনাল ডাটাবেস ইউজ করে যখন স্যার আমি রিগ্রেশন রান করব, এটাকে আমি বলবো একটা ক্রস সেকশনাল রিগ্রেশন। আর প্যানেল টাইপের ডাটাবেস থেকে যখন আমি রিগ্রেশন রান করব, এটাকে কি বলবো স্যার? প্যানেল রিগ্রেশন। তাহলে আমার এটা বোঝার উপায় কি? বোঝার উপায় খুব সিম্পল, আপনি জাস্ট বেসিক নোটেশনটা খেয়াল করবেন। যেই পার্টিকুলার রিগ্রেশনে ইউনো যেটাকে বলা হলো সাবস্ক্রিপ্ট ইজ অনলি টি, দ্যাটস এ টাইম সিরিজ রিগ্রেশন। যে পার্টিকুলার রিগ্রেশনের সাবস্ক্রিপ্ট ভেরিয়েবলের সাথে যে সাবস্ক্রিপ্টটা থাকে ওটা শুধুমাত্র আই, জেনারেলি ওটা হচ্ছে ক্রস সেকশনাল, এন্ড প্রোভাইডেড দ্যাট আপনার নোটেশনের মধ্যে আই এবং টি দুইটাই আছে, তাহলে কি হবে এটা স্যার? প্যানেল ডেটাবেস। তাহলে এটাকে প্যানেল ডেটাবেস বলা হবে। প্যানেল ডেটাবেস মানে প্যানেল ডেটাবেসের জন্য অনেকগুলা মডেল আছে যেগুলা দিয়ে আমরা আসলে রান করি প্যানেল ডেটাবেস। আমি শিওর আপনাদেরকে পড়াইছে একটা লেভেল হয়তো বা। ফিক্স ইফেক্টস আছে, র্যান্ডম ইফেক্টস আছে, অনেকে পুলড ওএলএসও করতে পারে, খারাপ না, বাট নর্মালি পুলড ওএলএস যাবে না এটার সাথে, ঠিক আছে? এগুলো হচ্ছে পপুলার মডেলস। এর মানে এই না যে এই মডেল মানে হচ্ছে এগুলাই শুধুমাত্র মডেল, ঠিক আছে? পপুলার মডেলগুলো হচ্ছে ফিক্স ইফেক্টস, র্যান্ডম ইফেক্টস, পুলড ওএলএস। আর টাইম সিরিজের যে পপুলার মডেলগুলো আছে, টাইম সিরিজের ক্ষেত্রে যে পপুলার মডেলগুলো আছে সেগুলো হচ্ছে একদম বেসিক টাইম সিরিজ রিগ্রেশন আছে, মানে যেটাকে আপনি ওএলএস ও বলতে পারেন, টাইম সিরিজের ওএলএস। আমরা এখানে কোইন্টিগ্রেশন আছে, এটা দিয়ে এস্টিমেট করা যায়। এআরডিএল নামে একটা বস্তু আছে, অটো রিগ্রেসিভ ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল, ঠিক আছে? আর ক্রস সেকশনাল বেসিক্যালি জাস্ট রিগ্রেশন রান করা। ওকে, আবার এই যে মডেলগুলো আলোচনা করলাম, এই মডেলগুলোর যে এস্টিমেশন যে থিমটা, ওটার মধ্যে মেথড অফ মোমেন্ট আছে, ম্যাক্সিমাম লাইকলিহুড আছে, বুঝতে পারতেছি? তার মানে এগুলো হচ্ছে পপুলার মডেল। আবার এই মডেলগুলা যে আসতেছে, এই মডেলগুলা পপুলার মডেল তো এগুলা, এবং এই মডেলগুলোর যে কোএফিসিয়েন্ট গুলা বেটা 1, বেটা 2 এবং আলফা, এগুলো আমরা কিভাবে এস্টিমেট করি ওটার জন্য আবার আলাদা করে এস্টিমেশন টেকনিক আছে, যেগুলোর মধ্যে ওএলএস ইজ ভেরি পপুলার, ম্যাক্সিমাম লাইকলিহুড ইজ অলসো পপুলার, generalized method of moment GMM is also popular, GLM generalized linear model এটাও খুব পপুলার। তার মানে এস্টিমেশনের জন্য অনেকগুলো মডেল আছে। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের মূল আলোচনায় ফেরত যাই, সেটা হচ্ছে হাউ টাইম সিরিজ রিগ্রেশন অ্যান্ড ক্রস সেকশনাল রিগ্রেশন আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। দুটার মধ্যে পার্থক্যগুলো কোত্থেকে আসতেছে। তার মানে এই পার্টিকুলার মডেলটা এবং ক্রস সেকশনাল যে মডেলটা, এই দুইটার মধ্যে তফাৎটা আসলে কোত্থেকে আসে। ওকে, এটার পার্থক্য আলোচনা করার জন্য, এটা মনে হয় একটু ইয়ে হয়ে গেছে, আমাদের আজকের ক্লাস শেষ হবে না, বাট আমি শুরু করতে চাই এটলিস্ট। সো এটার পার্থক্যটা আমরা কিভাবে বের করতে পারি? okay. আমি একটা টেবিলের মাধ্যমে এটা দেখাইতে চাই, ঠিক আছে? সো বেসিক্যালি টেবিলটা আমি ফিল আপ করবো। তো টাইম সিরিজ রিগ্রেশন, আর একটা হচ্ছে স্যার ক্রস সেকশনাল রিগ্রেশন, এন্ড অবভিয়াসলি দেয়ার ইজ ডাইমেনশন। আমার প্রথম ডাইমেনশন হচ্ছে আনবায়াসনেস। আনবায়াসনেস অফ এস্টিমেটরস, ঠিক আছে? প্রথম ডাইমেনশনটা হচ্ছে আনবায়াসনেস অফ এস্টিমেটরস, এবং এটার জন্য একটা, দুইটা, চারটা ঘরকে মার্জ করতে হবে, মানে এটা চারটা ঘর মিলে হবে। লেটস স্টার্ট। আমরা এখন আলোচনা করতেছি যে কোন কোন ইউনো কন্ডিশন ফুলফিল হলে
কোন কোন কন্ডিশন ফুলফিল হলে একটা টাইম সিরিজ রিগ্রেশনের এস্টিমেটরটা আনবায়াসড হয়? বাই দ্য ওয়ে, ডু হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং আনবায়াসনেস? আনবায়াসনেস নামে আনবায়াসনেস বলতে আসলে কি বোঝায় সেটা কি আপনি জানেন? হ্যালো? নো স্যার। আচ্ছা, ধরেন আমি একটা ডেটা সেট নিচ্ছি। ধরেন ডেটা সেটটা হচ্ছে, ধরেন আমার টোটাল, আমি এটা নিচে লিখি, এক মিনিট সময় দেন। সো ধরেন আমার একটা পপুলেশন সাইজ হচ্ছে, ধরেন 1000 অবজারভেশনের। তো বেশিরভাগ সময় ফাইন্যান্সে বা আমরা যে সমস্ত কাজকর্ম করি, আমরা কিন্তু পুরা ডেটা সেটের উপর ভিত্তি করে আমরা কিন্তু আসলে কাজ করি না। আমরা কাজ করি কিসের উপর স্যার? আমরা জেনারেলি কাজ করি ধরেন হলো স্যাম্পলের উপর। আচ্ছা স্যার, আপনার নাম কি যে আমার সাথে কথা বলতেছেন? আমি হচ্ছে সামিন স্যার। সামিন। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, 1000টা হচ্ছে পপুলেশন ইন্ডিকেটর এবং আমাকে নিতে হবে হচ্ছে স্যার 40টা ডেটা। এখন এই 1000 থেকে 40টা ডেটা আমি তো আসলে অনেকভাবে নিতে পারি, তাই না স্যার? আমি শিওর আপনারা এটার নামও শুনছেন, তাই না স্যার? সি সি একটা জিনিস কি ছিল? আচ্ছা, এটা বড় হাতের এন, এটা ধরুন ছোট হাতের এন, আমি ঠিক মতো লিখতে পারতেছি না। বাট আপনারা এটা তো জানেন তাই না, যে একটা 1000টা স্যাম্পল থেকে আমাকে যদি কেউ বলে যে 40টা স্যাম্পল ড্র করো, এটাকে কালেক্ট করার কয়টা উপায় আছে? আমরা এটা কিভাবে লিখি? আমরা এটাকে লিখি হচ্ছে এন সি আর, বা এইভাবে আমরা লিখি, তাই না স্যার? এখন চিন্তা করে দেখেন যে 1000টা টোটাল পপুলেশন থেকে 40টা স্যাম্পল ড্র করা যাবে, আই বিলিভ লক্ষ লক্ষ উপায়। কিভাবে অঙ্কটা যদি আমি সলভ করি মাথায়, মানে ম্যানুয়ালি, সেটা হবে এরকম যে 1000 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1000 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 40 ফ্যাক্টোরিয়াল ইন্টু 960 ফ্যাক্টোরিয়াল, তাই না? তার মানে এটা অনেক বড় একটা অঙ্ক হবে। লাইক আমি যদি বলতাম যে আমার পপুলেশন হচ্ছে 5-এর এবং আমার স্যাম্পল হচ্ছে 3-এর, তাহলে আমরা দেখতে পারতাম যে 5C3 করলে আমার 10 আসে। তার মানে 5টা পপুলেশন সাইজ থেকে 3টা স্যাম্পল সিলেক্ট করার জন্য আমার কাছে 10টার মতো উপায় আছে। এই কথাটার মানে হচ্ছে, আমি এনামুল হুদা, আমি যে স্যাম্পলটা নিয়ে কাজ করব, লেটস সে আমি যে স্যাম্পল সেট নিয়ে কাজ করব, সামিন ওই স্যাম্পল সেট নিয়ে কাজ করবে না, অথবা মুতালিব ওই পার্টিকুলার স্যাম্পল নিয়ে কাজ করবে না। তার মানে যে কোনো একটা বিজনেসের গবেষণায় এটাই খুব স্বাভাবিক যে বিভিন্ন রিসার্চার ডিফারেন্ট একটা স্যাম্পল সেট নিয়ে কাজ করবে। আচ্ছা, ভালো কথা হইতে পারে। তার মানে আমার যে 40টা ডেটা আমি কালেক্ট করলাম এবং সামিন যে 40টা ডেটা কালেক্ট করলো, দুটো এক হইল না। যেহেতু আমাদের স্যাম্পল সেটই এক না, তাহলে আমার এস্টিমেট করা তাহলে আহ, আমার এস্টিমেট করা আমার এস্টিমেট করা বেটা ওয়ান, ঠিক আছে? আমি এটাকে কিভাবে লিখি? বেটা ওয়ানকে আমি আবার চাচ্ছি একটু ইয়া হিসাবে লিখতে, এস্টিমেট দিয়া লিখতে। জি, আমার এস্টিমেট করা বেটা ওয়ান, এটা আমি নাম দিলাম ধরেন ইএইচ, ঠিক আছে? আমার এস্টিমেট করা বেটা ওয়ান এবং সামিনের এস্টিমেট করা বেটা ওয়ান এক হবে না। যেহেতু আমরা দুইটা ডিফারেন্ট স্যাম্পল সেট নিয়ে কাজ করতেছি, সেম পপুলেশনের উপর আমরা আছি, বাট আমাদের স্যাম্পল সেটটা হচ্ছে ভাইয়া ডিফারেন্ট, সেহেতু আমার ক্যালকুলেট করা বেটা ওয়ান এবং সামিনের ক্যালকুলেট করা বেটা ওয়ান কিন্তু কি না স্যার, সমান না হতে পারে। এখন যদি মুতালিব যদি অন্য একটা স্যাম্পল সেট নিয়ে কাজ করে, তারটাও সেম হবে না। তার মানে কি স্যার? কোয়াইট পিকুলিয়ার।
বিভিন্ন লোক যখন স্যার বিভিন্ন স্যাম্পল সেট নিয়ে কাজ করে, এস্টিমেটেড রিগ্রেশন যে কোএফিসিয়েন্ট গুলো আছে, যেগুলোকে আমরা বেটা 1 বলি বা বেটা 0 বলি, সেগুলা কি হতে পারে স্যার? সমান না হতে পারে। আনবায়াসনেস মানে কি স্যার? আনবায়াসনেস মানে হচ্ছে, আনবায়াসনেস যে প্রপার্টিটা, এটার মানে হচ্ছে হ্যাঁ হইতে পারে যে ইন্ডিভিজুয়াল কেসে আমার এস্টিমেট করা বেটা 1 আর সামিনের এস্টিমেট করা বেটা 1 এক হলো না, মুতাওয়াল্লিবেরটা আলাদা হলো, এক্স এর আলাদা হলো, ওয়াই এর আলাদা হলো, হইতেই পারে। কিন্তু আমি যখন স্যার এগুলার এক্সপেক্টেড ভ্যালু নিব, আনবায়াসনেসের কথাটার মানে হচ্ছে আমি যখন এই সমস্ত বেটা 1 এর এক্সপেক্টেড ভ্যালুটা নিব, ঠিক আছে, আমি যখন এই সমস্ত বেটা 1 এর স্যার এক্সপেক্টেড ভ্যালুটা নিব, ওই এক্সপেক্টেড ভ্যালুটা কার সমান হওয়া উচিত স্যার? ওই এক্সপেক্টেড ভ্যালুটা অবশ্যই আমার, ওই এক্সপেক্টেড ভ্যালুটা আমার ট্রু যেটা পপুলেশন প্যারামিটার, এক্সপেক্টেড ভ্যালুটা কিন্তু স্যার আমার ট্রু পপুলেশন প্যারামিটারের স্যার সমান হওয়া উচিত। এটাই হচ্ছে আনবায়াসনেস কন্ডিশন। আমি আবারও বলি, এটা একটা লাইফ লং লেসন। সেটা হচ্ছে ফাইন্যান্সে বা অন্য সকল জায়গায় আমরা বেসিক্যালি স্যাম্পলের উপর ভিত্তি করে কাজ করি, এবং এটাই মানে হচ্ছে মোর ন্যাচারাল, এটাই মোর ন্যাচারাল, এবং এটাই হচ্ছে মোর মানে রিয়েল। এভাবে কাজটা হবে। তাহলে বিভিন্ন রিসার্চারের এস্টিমেট করা বেটা 1, বেটা 2, বেটা 3 সবগুলো ডিফারেন্ট আসবে, হতে পারে। বাট আপনার এস্টিমেটরটা যদি স্যার আনবায়াসড হয়, এটার মানে হচ্ছে এই বিভিন্ন লোকের ক্যালকুলেট করা বিভিন্ন বেটা 1 এর যদি আপনি অ্যাভারেজ করেন, ওই অ্যাভারেজটা কার সমান হবে? ওই অ্যাভারেজটা হবে ট্রু পপুলেশন প্যারামিটারের সমান হবে, যেটা বেসিক্যালি আর কিছু না, যেটা বেসিক্যালি হচ্ছে বেটা 1। ওইখানে আর কোনো এস্টিমেশন সাইনের কোনো দরকার নাই। সো এই হচ্ছে আমাদের ব্যাট, এটা হচ্ছে আমাদের আনবায়াসনেস কথাটার মানে। আচ্ছা, আমার মনে হয় আমি এটাকে ডিফাইন করি আনবায়াসনেস, দেন একটা হচ্ছে ইফিসিয়েন্সি। ওকে, আচ্ছা, নর্মালি স্যার ইফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝি? আমাদের নর্মাল ইফিসিয়েন্সির ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে কত কম ডেটা, মানে সরি, কত কম লাইক হচ্ছে ইনপুট দিয়ে কত বেশি আউটপুট জেনারেট করা যায়, ওটাকে আমরা বলি ইফিসিয়েন্সি। যেমন ধরেন আপনি 2 ঘন্টা পড়াশোনা করছেন, আপনার গ্রেড আসলো বা সিজিপি আসলো ধরেন হচ্ছে 4, আর একটা ছেলে ধরেন 8 ঘন্টা পড়াশোনা করলো, বাট ওর ধরন আসলো ধরেন 3। আমি বলবো যে তুমি তো ভাই কম পড়াশোনা করছো, বাট তুমি খুব ইফিসিয়েন্টলি পড়াশোনা করছো, তো মেরিট ভালো ছিল, এবং তোমার পড়াশোনার যে মানে কিভাবে বলে প্ল্যানিংটা, ওটাও ভালো ছিল, তো ইউ আর ইফিসিয়েন্ট। আর 2 নম্বর যে ছেলেটা যে 8 ঘন্টা পড়াশোনা করে, যে ধরেন পাইলো হচ্ছে ধরেন 3 পয়েন্ট মানে হচ্ছে 2 বা 3, তাকে আমি বলবো লেস ইফিসিয়েন্ট। এখন কথা হচ্ছে যে আমাদের এই রিগ্রেশনের পরিভাষা ইফিসিয়েন্সি মানে কি, বা এস্টিমেটরের পরিভাষা ইফিসিয়েন্সির মানে কি? রিগ্রেশন বা এস্টিমেটরের পরিভাষায় এফিসিয়েন্সি মানে হচ্ছে ওই এস্টিমেটর যে এস্টিমেটরের ভেরিয়েন্স সবচেয়ে কম, ঠিক আছে, যে সমস্ত এস্টিমেটরের ভেরিয়েন্স সবচেয়ে কম আসবে, ঠিক আছে, মানে কম ডিসপার্স হবে, ওইটাকে আমরা বলবো ইফিসিয়েন্ট। তার মানে খেয়াল করে দেখেন, আনবায়াসনেস মানে হচ্ছে সেম পপুলেশন থেকে সেম স্যাম্পল সাইজে ডিফারেন্ট রিসার্চার ডিফারেন্ট স্যাম্পল সেট সিলেক্ট করবে, প্রতিটা ডিফারেন্ট স্যাম্পল সেটে সম্পূর্ণ ডিফারেন্ট বেটা 1, বেটা 2 এগুলা ক্যালকুলেশন হবে। বাট আনবায়াসনেস মানে হচ্ছে আপনি যদি এগুলার এক্সপেক্টেড ভ্যালু নেন, ওই এক্সপেক্টেড ভ্যালুটা হচ্ছে ট্রু পপুলেশন প্যারামিটারের সমান হবে, ঠিক আছে। ইফিসিয়েন্সি মানে কি? ইফিসিয়েন্সি মানে হচ্ছে আহ, আপনারা একটু আগে আমি এখানে লিখছিলাম, খেয়াল করেন স্যার, দেখেন আমি চাইলে কিভাবে কিভাবে অঙ্কগুলো করতে পারি। ফর এক্সাম্পল, আমি চাইলে ফিক্স ইফেক্টস মডেলেও বেটা 1, বেটা 2 বের করতে পারি। আমি যদি প্যানেলের ক্ষেত্রে বলি, ফিক্স ইফেক্টস মডেলে আমি বেটা 1, বেটা 2 এগুলো এস্টিমেট করতে পারি, র্যান্ডম ইফেক্টও করতে পারি, পুলড ওএলএসও করতে পারি। তার মানে বেটা 1, বেটা 2 এগুলো বের করার জন্য অসংখ্য উপায় আছে, আমাদের জানার লেভেলের বাইরেও অনেক উপায় আছে। প্রতিটা মেথডই কিন্তু বেটা 1 বেরোবে, বেটা 2 বেরোবে। এখন কথা হচ্ছে হোয়াট ইজ ইফিসিয়েন্সি? ইফিসিয়েন্সি মানে হচ্ছে, এফিসিয়েন্সি অফ এস্টিমেটর মানে হচ্ছে ওই সমস্ত এস্টিমেটর যেখানে ভেরিয়েন্সটা সর্বনিম্ন, তার মানে কম ডেটা খরচ করে যে হচ্ছে এস্টিমেটর গুলাকে আনবায়াস বানাইতে পারে, ওটাকে আমরা বলতেছি ইফিসিয়েন্ট, ঠিক আছে। এবার আসেন এটা নিয়ে আমরা ফার্দার আরো আলোচনা করব, মানে এটা আলোচনা এখানে শেষ হয়ে যাচ্ছে না।
তারপর হচ্ছে 3 নাম্বার যে প্যারামিটারটা আমি আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। ওকে, এনি আইডিয়া হোয়াট ইজ এ স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ইজ? কোনো আইডিয়া আছে স্যার? স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স বলতে আমরা কি বুঝি? হ্যালো, ভুলে গেছি একটু জোরে বলেন ভাই, শুনতে পাচ্ছি না। স্যার, ভুলে গেছি, অনেক আগে পড়ছিলাম। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স হচ্ছে আমি যখন স্যার স্যাম্পলের কোনো একটা ডেটাকে ব্যবহার করে আমি যদি স্যার পপুলেশন সম্পর্কে প্রিডিকশন করি, এটাকে আমরা কি বলি? স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। আচ্ছা, আপনারা স্যার এটা দেখছেন? আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, আমি এটা কোথায় পাই? আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, এখানেই লিখি, সমস্যা নাই। আপনারা যখন স্যার রিগ্রেশনে তো আপনারা আউটপুট ইন্টারপ্রেট করছেন না আমাদের স্টেট 2 বা স্টেট 1-এ? মানে কোন একজন টিচার আপনাকে রিগ্রেশনের আউটপুট দিয়ে দিচ্ছে, দেন বলছে ইন্টারপ্রেট করো। এটা তো নিশ্চয়ই স্যাররা বা ম্যাডামরা করাইছেন, তাই না আপনাদেরকে? হ্যাঁ স্যার, করাইছি। তখন আপনারা কি বলতেন যে x1 ভেরিয়েবলটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট অথবা x2টা সিগনিফিক্যান্ট না, এটা বলতেন না আপনারা? ইয়েস 5% level of significance এ x1 is significant or x2 is significant, এটা তো আপনারা নিশ্চয়ই বলতেন, তাই না স্যার? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করেন, এই যে আপনাদের স্যাররা আপনাদেরকে আউটপুট দিয়ে দিত এবং আপনাদেরকে বলতো ইন্টারপ্রেট করো, দেন আপনারা এক একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্টারপ্রেট করতেন, করার পরে বলতেন যে হ্যাঁ এটা সিগনিফিক্যান্ট অথবা এটা সিগনিফিক্যান্ট না। স্যাররা যে আপনাকে আউটপুটটা দিল, এটা দিল কিসের উপর ভিত্তি করে? স্যাম্পলের উপর ভিত্তি করে। আর আপনি যে কনক্লুশনটা ড্র করতেছেন, কনক্লুশন ড্র করতেছেন কিসের উপর ভিত্তি করে? পপুলেশনের। ইনফ্যাক্ট আমার দূরে যাওয়ার দরকার কি, আমার লাস্ট ক্লাসে যেটা আলোচনা ছিল, খেয়াল করে দেখেন, আমি যখন আপনাকে ডেটাটা দিছিলাম, এইখানে খেয়াল করেন, আমি ডেটাটা দিছিলাম কিসের উপর? স্যাম্পল, তাই না স্যার? এই দেখেন, স্যাম্পল মিন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল স্কিউনেস, স্যাম্পল কার্টোসিস। খেয়াল করেন, আমি আপনাদেরকে স্যাম্পল মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্কিউনেস এবং কার্টোসিস দিছিলাম। বাট আমি যখন আপনাকে কনক্লুড করতে বলছিলাম, কনক্লুশনটা খেয়াল করেন, আমরা কিসের উপর কনক্লুশন করতেছিলাম? যে পপুলেশন মিন কার সমান না? 0 সমান না। আমি কাজ করতেছি স্যাম্পলের উপর ভিত্তি করে, বাট আমার কনক্লুশন গুলো কিসের উপর ছিল? সিমেট্রিক। কে সিমেট্রিক? পপুলেশন রিটার্ন সিমেট্রিক। কে মেসোকার্টিক না? পপুলেশন না। তাহলে খেয়াল করেন, আমরা লাস্ট ক্লাসে যে হাইপোথিসিস টেস্ট করাইছিলাম ওইটাও আসলে কি ছিল? ওইটাও কিন্তু এক ধরনের ইনফারেন্স। তার মানে কি? তার মানে হচ্ছে স্যার আমি যখন স্যার স্যাম্পল ডাটা ব্যবহার করে আমি যখন স্যার পপুলেশনের প্যারামিটার সম্পর্কে কনক্লুশন ড্র করব, সেটাকে আমরা কি বলি স্যার? সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এখন রিগ্রেশনে স্যার জেনারেলি 2 ধরনের ইনফারেন্স ড্র করা হয়। রিগ্রেশনে 2 ধরনের ইনফারেন্স ড্র করা হয়। কোন 2 ধরনের? একটা হচ্ছে স্যার আমরা মানে ইন্ডিভিজুয়াল কোএফিসিয়েন্টের জন্য আমরা ইনফারেন্স করি। কিরকম? আমরা যখন বলি যে ধরেন, খেয়াল করেন, আমরা যখন বলি যে বেটা 1 ইজ ইকুয়াল টু 0, আমার যখন নাল হয় এটা, এটা নিয়ে আমি ফার্দার নেক্সট ক্লাসে আলোচনা করবো, আপাতত আমি আপনাকে হিন্ট দিয়ে রাখি। আমি যখন বলি যে বেটা 1 ইজ ইকুয়াল টু 0 এবং এটা যখন আমি অল্টারনেটিভে বলি যে ভাই বেটা 1 নট ইকুয়াল টু 0, ঠিক আছে? আমি যখন বলি বেটা 1 ইজ ইকুয়াল টু 0, এটা আমি যখন নালে বলি। আর আমি যখন স্যার অল্টারনেটিভে গিয়ে আমরা যখন স্যার বলি যে যখন আমি বলি যে বেটা 1 নট ইকুয়াল টু 0, এটা বেসিক্যালি কি? খেয়াল করেন, স্যাম্পল ডাটার উপর ভিত্তি করে আমি একটা টি ভ্যালু বের করতেছি। ওই টি ভ্যালুর উপর ভিত্তি করে আমি আলটিমেটলি কনক্লুশন করতেছি যে আমার বেটা 1 0 কি 0 না। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোএফিসিয়েন্টের ক্ষেত্রে ইনফারেন্স। এট দ্য সেম টাইম আপনাদেরকে মনে আছে, আপনারা যারা রিগ্রেশন ইন্টারপ্রিটেশন শিখছেন, আপনারা টি এর পাশাপাশি এফ ভ্যালু দেখেন নাই স্যার? মনে আছে এফ ভ্যালু? ইয়েস স্যার। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু সময় নেই, আমার আসলে 9টা বাজে মানে হচ্ছে 25তম ব্যাচের সাথে ক্লাস আছে, বাট মানে একটা জিনিস শুরু যেহেতু করছি আমি একটা লেভেলে নিয়ে যাই, আমাকে আমি আরো সময় নিয়ে ক্লাস নিই, আমার একটু তাড়াহুড়া চলে আসতেছে। সো নো প্রবলেম, অনলাইন তো।
বাই দ্য আজকে আমাদের কত নম্বর ক্লাস, এনি আইডিয়া? স্যার 19 নাম্বার। 19 নম্বর ক্লাস। ওকে, কার্টিসি টু অনলাইন ক্লাস। আচ্ছা স্যার, আপনারা কি দেখতে পাচ্ছেন গুগল? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, সো রিগ্রেশন আউটপুট এখন আমি পাই কিনা আমি জানি না। আউটপুট একটা ছবি লাগবে বেসিক্যালি। একটা প্রপার ছবিও পাচ্ছি না। নো, মানে এগুলো তো একদম ডেটা। স্যার আপনারা কি একটা স্ট্যাটা টাইপের আউটপুট দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, দেখতে আমি যদি এটাকে বড় করি, আই ডোন্ট নো এটা বড় করা যাবে কিনা, বড় করা, হ্যাঁ গেছে। স্যার দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি এটা বড় সড়ো একটা ইয়ে। জি আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে আমরা 7টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করছি। ইয়ার, এডুকেশন, জিডিপি, পিএস। পিএস কি ম্যাডাম নাকি, পল্লবী ম্যাডাম কিনা? ম্যাডাম তো ভেরিয়েবল হওয়ার কথা না, এনিওয়েজ। তো এমপ্লয়ি ফিমেল, এমপ্লয়ি মেল আই বিলিভ, আরবান, তার মানে এখানে 7টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া আছে। এখন আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে একটা টিপিক্যাল রিগ্রেশন। আমি জানি না এটা ক্রস সেকশনাল নাকি প্যানেল, আমার জানার দরকার নেই আপাতত। আমার আ- আমার এখানে আমি বলার চেষ্টা করতেছি এখানে দুই ধরনের ইনফারেন্সিং হয়েছে। একটা হচ্ছে খেয়াল করেন, ইয়ার নামে ভেরিয়েবল, ওর টি ভ্যালু কত? ইয়ার নামে ভেরিয়েবলের টি ভ্যালু কত স্যার? 4.47। 4.47। এটা পি কত? 0.002। তাহলে আমরা তো এটাও জানি যে ক্রিটিক্যাল ভ্যালুর ক্ষেত্রে আমরা কিন্তু টি এর টেবিল ভ্যালুর জায়গায় কি ইউজ করতে পারি? পি ইউজ করতে পারি না স্যার? পি এর ভ্যালু যদি স্যার 0.05 থেকে কম হয় তাহলে নালটা কি হয়ে যায়? রিজেক্ট হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, উই ডোন্ট নো এটা এক্স্যাক্টলি কার কি, বাট আমার এখানে ডেটা দেখে আমি বুঝতে পারতেছি যে ইয়ার নামে যে ভেরিয়েবলটা, এটা হলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, এটা ইভেন 1% লেভেল। কেন? বিকজ ইয়ার ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্টটা আছে 0.14, এটা যে টি ভ্যালু আসছে 4.47, এটা কিন্তু মানে বেশ সিগনিফিকেন্টলি বড়, এবং ওর করসপন্ডিং পি হচ্ছে 0.002, উইচ ইজ মাচ লেস দেন 0.05। এডুকেশন কি গুরুত্বপূর্ণ? ইয়েস, এডুকেশনও 1% লেভেলে সিগনিফিকেন্ট। জিডিপি 5% লেভেলে সিগনিফিকেন্ট। পিএস এটা মেবি পার্সোনাল সেভিং, এটা এটা হচ্ছে 5% সিগনিফিকেন্ট। এডুকেশন, এমপ্লয়মেন্ট ফিমেল আই বিলিভ, এটা সিগনিফিকেন্ট না, ইভেন এটা 10% লেভেল। এমপ্লয়মেন্ট মেল, ইট ইজ সিগনিফিক্যান্ট। আরবান, ইট ইজ সিগনিফিক্যান্ট। তার মানে কি স্যার? তার মানে এই পার্টিকুলার রিগ্রেশনে স্যার এই 7টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য 7টা নাল হাইপোথিসিস ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি 6টা নাল হাইপোথিসিস রিজেক্ট হয়েছে। তার মানে এগুলো সিগনিফিক্যান্ট। তাহলে খেয়াল করেন এই ডেটাগুলো কোত্থেকে আসছে আমি যদি বলি, দেখেন এখানে সব মিলে অবজারভেশন ছিল কয়টা? এখানে অবজারভেশন ছিল 17টা। তার মানে আমাদের রিসার্চার 17টা অবজারভেশনের উপর ভিত্তি করে পপুলেশন সম্পর্কে কনক্লুশন ড্র করছে। তাহলে এই 7টা নাল হাইপোথিসিসের মধ্যে 6টা রিজেক্ট হয়েছে, এটাকে আমরা বলতেছি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। তার মানে আপনি যখন স্যাম্পল রিগ্রেশন কোএফিসিয়েন্টের উপর ভিত্তি করে পপুলেশন এর উপর একটা কমেন্ট করেন, এটাকে বলতেছি ইনফারেন্স। এখানে ইন্ডিভিজুয়াল আমাদের আমাদের ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো একটা রোল ছিল। আচ্ছা এবার আসেন ওভারঅল মডেলের কি অবস্থা। ওভারঅল মডেলের ক্ষেত্রে স্যার আমাদের লাগে হচ্ছে এফ ভ্যালু। এখানে খেয়াল করেন এফ এর ভ্যালু কত? 188.87, উইচ ইজ ভেরি হাই। এবং ওর পি ভ্যালু কত? 0.00। তার মানে ওভারঅল মডেলে কিন্তু সিগনিফিক্যান্ট। তার মানে মনে রাখবেন একটা রিগ্রেশনের মধ্যে দুই ধরনের ইনফারেন্সিং করা হয়। একটা হচ্ছে ওভারঅল মডেলের ইনফারেন্সিং করে, আর একটা কি করি আমরা স্যার, ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কি করি স্যার? আমরা আরেকটা করি, ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের জন্য আমরা কিন্তু স্যার এক ধরনের ইনফারেন্সিং করে থাকি। আমি কি মোটামুটি বুঝতে পারলাম স্যার? জি স্যার। ওকে, একটু দাঁড়ান। একটু লেখা নেই এই ব্যাপারগুলা, তাহলে একটু মনে ভালো হবে। তার মানে রিগ্রেশনে আমরা দুই ধরনের ইনফারেন্সিং করি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য ইনফারেন্স, লাইক হচ্ছে এটা আমার নাল হাইপোথিসিস, আর এটা হলো ভাই আমার করসপন্ডিং অল্টারনেটিভ হাইপোথিসিস, এটা হলো একটা। ঠিক তেমনি সেকেন্ড ভেরিয়েবলের জন্য এরকম আরেকটা আছে। আমি আপনাদেরকে যে গ্রাফটা দেখাইছি বা কাশির অবস্থা ভালো না, আমি আপনাদেরকে যে ইয়াটা দেখাইছি ওইখানে এরকম আছে স্যার হচ্ছে 7টা ভেরিয়েবল ছিল, এভাবে 7টা করে যাবে। আর আরেকটা হচ্ছে ওভারঅল মডেলের ইনফারেন্স। সেটা কিরকম? সেটা হচ্ছে আমি সবগুলোকে একসাথে লিখবো, লাইক বেটা 1, ঠিক আছে, বেটা 1, তারপর হচ্ছে বেটা 2, এভাবে করে করে আমার আগের অঙ্কটা অনুযায়ী যেটা আমি দেখাইলাম একটু আগে, জাস্ট র্যান্ডমলি দেখালাম, ওখানে 7টা ছিল। সো বেটা 7, এই সবগুলার 0। আর এটার অল্টারনেটিভ কি? এটার অল্টারনেটিভ হচ্ছে যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা বেটা কিনা, যে কোনো একটা বেটা 0 না। তার মানে আমরা আমাদের রিগ্রেশনে স্যার 2 ধরনের ইনফারেন্সিং করে থাকি স্যার। আমরা 2 ধরনের ইনফারেন্সিং করে থাকি। একটা হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইনফারেন্সিং করি বেসড অন স্যাম্পল, আর একটা হচ্ছে ওভারঅল মডেলের জন্য কিন্তু স্যার আমরা স্যার ইনফারেন্সিং করে থাকি। আচ্ছা, আমরা এই আলোচনাটা শুরুই করতে পারিনি, বাট নো প্রবলেম, আমরা এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আমি র্যাপ আপ করি আমাদের আলোচনাটা। আমাদের শুরুটা ছিল যে রিটার্ন সিরিজ কেন নরমালি ডিস্ট্রিবিউটেড না, আসলে কনসেপচুয়াল লেভেলে 2টা একদম বেসিক কারণ, এর বাইরে কোনো কারণ নাই। নরমালি ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবলের লোয়ার লেভেল মাইনাস ইনফিনিটি, আপার লেভেল কনসেপচুয়ালি হলো পজিটিভ ইনফিনিটি। রিটার্নের ম্যাক্সিমাম লস হইতে পারে -100%, এটা হচ্ছে তার লোয়ার লিমিট, উইচ ইজ নট ইভেন ক্লোজ টু মাইনাস ইনফিনিটি, এই জন্য না। 2 নম্বর হচ্ছে রিটার্নকে যদি আমি মাল্টি পিরিয়ড ফ্রেমওয়ার্কে নিয়ে যাই, আমি দেখতে পাই অসংখ্য ভেরিয়েবলের গুণফল হচ্ছে এটা। যদি ধরে নেই প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও যদি আমি ধরে নেই যে দিজ আর ইন্ডিপেন্ডেন্ট, দিজ আর নর্মাল, গুণফলটা আসলে নর্মালি ডিস্ট্রিবিউট হইতে পারে না বাই ডিফল্ট। দেন আমরা কথা বলা শুরু করলাম টাইম সিরিজ, রিগ্রেশন এবং ক্রস সেকশনাল। আমরা 3টা টেবিলকে দেখালাম যে টাইম সিরিজ এবং ক্রস সেকশনের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, তারপর আমরা বুঝাবার চেষ্টা করলাম যে পার্থক্যগুলো আসে 3 জায়গা থেকে, একটা হচ্ছে আনবায়াসনেস, একটা হচ্ছে ইফিসিয়েন্সি, আর একটা হচ্ছে ইনফারেন্স। তো এই আলোচনাটা আসলে শুরু হয় নাই, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, আমি যেটা করতে পারি, আপনাদের বৃহস্পতিবারে কি অবস্থা ভাই? কোনো ফাঁকা স্লট আছে দিনের বেলা? না স্যার, ওই দিন অনেকগুলো ক্লাস, আমাদের 4টা-5টা ক্লাস থাকে। আমার শুক্রবার একটা পরীক্ষা আছে পাইথনের উপর, তো আমার আসলে নিজেরও প্রিপারেশন লাগবে। আপনাদের কি যদি 5টার দিকে একটা ক্লাস নেই, 5 থেকে 6টা, মানে এরকম সময় কি পারবেন আপনারা? মানে হ্যালো? স্যার এটা উইয়ার্ড টাইম, মানে টিউশনও থাকে অনেকের। আচ্ছা, ঠিক আমার আছে, ওকে, নো প্রবলেম। আমরা যেটা করব, আমরা শনিবারকে আমি টার্গেট করছি, শনিবার আমি কম্পারেটিভলি ফ্রি থাকি সন্ধ্যার পরে। তো শনিবারে ইনশাল্লাহ যদি সময় আলটিমেটলি কুলায়, কারণ ফ্যামিলি লাইফ অ্যান্ড অল দ্যাট আছে, তো সবকিছু মিলায়া, সো যদি আমি শনিবারে পারি, আমি হোপফুলি রাতের বেলা একটা ক্লাস নিব, যে ক্লাসে আমরা হচ্ছে এই পার্টিকুলার টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই ফান্ডামেন্টাল, তো এটা আমি সময় নিয়ে বুঝাবো আপনাদেরকে, ঠিক আছে? আজকের ক্লাসটা একটু ওয়েওয়ার্ড হয়ে গেছে, বিকজ আমি এগুলো এত কিছু বলার প্ল্যান নিয়ে আসিনি, আমি জাস্ট টেবিলটা ফিল আপ করার জন্য আসছিলাম, বাট এনিওয়েজ নো প্রবলেম। সো আমরা নেক্সট ক্লাসে এই বিষয়টা আলোচনা করে নেব, মেবি তাহলে শনিবারে হচ্ছে। আমি রেকর্ডিংগুলো দিয়ে দিব আপনাদেরকে। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ স্যার। জি।